আজকে আমরা পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে তার সর্বশেষ কক্ষপথের যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। অর্থাৎ নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব যত বেশি হবে তার পারমাণবিক ব্যাসার্ধ তত বেশি, অর্থাৎ তার পারমাণবিক আকার বা ওই পরমাণুর আকার তত বেশি। তাহলে দেখো, এই যে নিউক্লিয়াস থেকে পরমাণুর যে সর্বশেষ কক্ষপথের যে দূরত্ব, এই সর্বশেষ কক্ষপথের যে দূরত্ব সেটাকে আমরা কি বলতেছি? তার পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির মূল কারণ হচ্ছে যদি আমাদের কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে পারমাণবিক ব্যাসার্ধটা বৃদ্ধি পাবে। এখানে আমি একটা পরমাণু যে আর্ট করছি, এখানে যে পরমাণুটা আমরা দেখিয়েছি সেটা হচ্ছে 2 কক্ষপথ বিশিষ্ট। এখন কোন পরমাণুর কক্ষপথ যদি 3টা হয় তাহলে তার কি কক্ষপথ বৃদ্ধির সাথে সাথে তার পারমাণবিক ব্যাসার্ধটাও বৃদ্ধি পাবে। মূল কথা হচ্ছে এটাই, পরমাণুর কক্ষপথ বৃদ্ধির সাথে সাথে তার পারমাণবিক ব্যাসার্ধ বা ওই পরমাণুর আকারটা বৃদ্ধি পাবে। এখন আমরা বিভিন্ন মৌলের গ্রুপ ভিত্তিক বা পর্যায় ভিত্তিক যে পরমাণুর আকারের যে একটা পরিবর্তন হয় সেটা নিয়ে আলোচনা করব। এখন আমরা বিভিন্ন মৌলের গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক আকারের কিরূপ পরিবর্তন হয় বা কিভাবে পরিবর্তন হয় সেটা নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব আকারের গ্রুপ ভিত্তিক পরিবর্তন। আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এই পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচে যাওয়ার কারণে একটি করে কক্ষপথ বৃদ্ধি পায়, কিন্তু প্রত্যেকটা মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাটা সমান থাকে। যেহেতু একই গ্রুপের উপর থেকে নিচে যাওয়ার কারণে একটি করে কক্ষপথ বৃদ্ধি পায়, এই কারণে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, অর্থাৎ উপর থেকে নিচে গেলে আকারটা বৃদ্ধি পাবে। এখানে অ্যারো চিহ্নটা নিম্নমুখী দ্বারা আমি বোঝাচ্ছি যে আমরা একই গ্রুপের উপর থেকে নিচে যাচ্ছি। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আমাদের তাহলে কি হবে? আকার বৃদ্ধি পাবে। আকার বৃদ্ধি পাওয়ার মূল কারণ তাহলে হচ্ছে কি? একই গ্রুপের উপর থেকে নিচে যাওয়ার কারণে একটা করে কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে। কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব বৃদ্ধি পাওয়ার কারণে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, ফলে পরমাণুর আকারও বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা যে কোনো একটা গ্রুপের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। এখানে আমরা গ্রুপ 1 এর ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি। আমরা জানি গ্রুপ 1 এ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই মৌলগুলো অবস্থান করে। অর্থাৎ হাইড্রোজেন সবার উপরে অবস্থান করে পর্যায়ক্রমে, লিথিয়াম একটু নিচে, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম অবস্থান করে। এখানে আমরা হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস থেকে দেখতেছি যে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 1টি, অর্থাৎ হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথ 1টি এবং তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 1টি। তারপরে দেখো লিথিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2 নম্বর কক্ষপথ এবং 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 1টি। একইভাবে সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3 নম্বর কক্ষপথ এবং এই 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন আছে 1টি। এখন যদি আমরা পটাশিয়ামের দিকে দেখি, পটাশিয়ামের ক্ষেত্রে তার কক্ষপথ হচ্ছে 4টি। তাহলে এখান থেকে মোট কথা দাঁড়াচ্ছে এইটা যে আমরা যত উপর থেকে নিচে যাচ্ছি, একই গ্রুপের উপর থেকে যখন আমরা নিচে যাচ্ছি একটা করে কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে কক্ষপথ ছিল 1টি, হাইড্রোজেনের নিচে যে লিথিয়াম অবস্থান করতেছে তার কক্ষপথ হচ্ছে 2টি, লিথিয়ামের নিচে যে সোডিয়াম অবস্থান করতেছে সোডিয়ামের কক্ষপথ হচ্ছে 3টি। একইভাবে সোডিয়ামের নিচে, অর্থাৎ গ্রুপ 1 এর ক্ষেত্রে সোডিয়ামের নিচে যে পটাশিয়াম অবস্থান করতেছে পটাশিয়ামের ক্ষেত্রে তার কক্ষপথ হচ্ছে 4টি। এখন মজার কথা হচ্ছে এটা, প্রত্যেক মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু আমরা দেখতেছি উপর থেকে নিচে যাওয়ার কারণে একটি করে কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে। কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। তোমরা এখানে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে যে সর্বশেষ কক্ষপথের দূরত্ব
লিথিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব একটু বাড়লো, একটি কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে দূরত্বটাও বৃদ্ধি পেয়েছে। একইভাবে সোডিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব একটু বৃদ্ধি পেয়েছে। আবার দেখো তোমরা পটাশিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্বটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পর্যায় সারণীর যে কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে মৌলগুলোর পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। এখন আমরা দেখব পর্যায় সারণীর মৌলগুলোর পর্যায় ভিত্তিক আকারের কিভাবে পরিবর্তন হয়। এখন আমরা আকারের পর্যায় ভিত্তিক পরিবর্তনটা লক্ষ্য করব। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুগুলোর আকারে কিরূপ পরিবর্তন হয় সেটাই হচ্ছে এখন আমাদের আলোচনার বিষয়। কথা হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুগুলোর কক্ষপথ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ একই পর্যায়ের প্রত্যেকটা মৌলের কক্ষপথ সংখ্যা সমান, কিন্তু বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের মৌলগুলোর একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ সর্বশেষ কক্ষপথের ঘনত্বটা বৃদ্ধি পেতে থাকে। সর্বশেষ কক্ষপথের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ কক্ষপথের একটা আকর্ষণ সৃষ্টি হয়। এর কারণ হচ্ছে আমরা জানি নিউক্লিয়াসে ধনাত্মক আধান অবস্থান করে, অর্থাৎ প্রোটন অবস্থান করে, আর কক্ষপথগুলোতে আমাদের ইলেকট্রন অবস্থান করে। আমরা জানি প্রোটন ধনাত্মক আধানযুক্ত এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। এই যে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান পরস্পরকে আকর্ষণ করে। যেহেতু নিউক্লিয়াসে ধনাত্মক আধান অবস্থান করে, এই জন্য নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলে এই নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ কক্ষপথের আকর্ষণটাও বৃদ্ধি পায়। ফলে নিউক্লিয়াস কর্তৃক এই আকর্ষণের জন্য আমাদের সর্বশেষ কক্ষপথটি একটু সংকুচিত হয়, ফলে পরমাণুর আকারটা হ্রাস পায়। অর্থাৎ ক্রমান্বয়ে বাম থেকে ডানে গেলে আমাদের একই পর্যায়ের মৌলগুলোর আকার ছোট হতে থাকে। এখন আসো আমরা পর্যায় সারণীর যে কোনো একটি পর্যায়ের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায়ভিত্তিক আকারের পর্যায়ভিত্তিক পরিবর্তনটা নিয়ে আলোচনা করব। এখন আমরা এখানে পর্যায় 2 এর ক্ষেত্রে পর্যায় 2 এর মৌলগুলোর আকারের ক্রম নিয়ে আলোচনা করব। আসো আমরা জানি পর্যায় সারণীর 2 নম্বর পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন অবস্থান করে। এখন যদি আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দাঁড়াচ্ছে 1:2s1। এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখো তোমরা প্রত্যেকটা মৌলের কক্ষপথ সংখ্যা সমান। অর্থাৎ লিথিয়ামের কক্ষপথ নাম্বার হচ্ছে 2টি, অর্থাৎ সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2, যেখানে ইলেকট্রন আছে 1টি। লিথিয়ামের পরে অবস্থান করে কে? বেরিলিয়াম। বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথ সংখ্যা হচ্ছে আমাদের 2, কিন্তু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টি। বেরিলিয়ামের পরে অবস্থান করে আমাদের বোরন। দেখো বোরনেরও সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2, কিন্তু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 3টি। এসে 2টি, পিতে 1টি। অর্থাৎ বোরনের সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন হচ্ছে 3টি। বোরনের পরে অবস্থান করে আমাদের কার্বন। কার্বনেরও সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2টি, কিন্তু কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টি। এসে 2টি, পিএ 2টি, মোট হচ্ছে সর্বশেষ কক্ষপথে 4টি। একইভাবে কার্বনের পরে অবস্থান করে আমাদের নাইট্রোজেন। নাইট্রোজেনেরও সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2টি, কিন্তু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 5টি। আমরা যদি অক্সিজেনের দিকে লক্ষ্য করি, অক্সিজেনেরও সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2টি, কিন্তু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 6টি। একইভাবে তোমরা দেখো ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথ 2 নম্বর কক্ষপথ, কিন্তু সর্বশেষ কক্ষপথে ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আছে 7টি। তাহলে কথা দাঁড়াচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কক্ষপথ সংখ্যা সমান থাকে,
কিন্তু সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পাওয়ার কারণে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের ঘনত্বটা বৃদ্ধি পায়। ইলেকট্রনের ঘনত্বটা বৃদ্ধি পাওয়ার কারণে নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ কক্ষপথটার আকর্ষণ বৃদ্ধি পায়। এই আকর্ষণটা বৃদ্ধি পাওয়ার কারণেই আমাদের পরমাণুর আকারটা ছোট হতে থাকে। দেখো তোমরা এদিকে, লিথিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে একটি, অর্থাৎ এই যে নিউক্লিয়াস লিথিয়ামের একটা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, অর্থাৎ লিথিয়ামের সর্বশেষ কক্ষপথটা নিউক্লিয়াস কর্তৃক যে কোনো এক দিক থেকে সংকুচিত হচ্ছে। আমরা যদি বেরিলিয়ামের দিকে লক্ষ্য করি, বেরিলিয়ামের কক্ষপথ দুইটা, কিন্তু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে দুইটি, অর্থাৎ বেরিলিয়াম নিউক্লিয়াস কর্তৃক দুই দিক থেকে আকর্ষিত হচ্ছে। অর্থাৎ কথা দাঁড়াচ্ছে এইটা, বেরিলিয়াম নিউক্লিয়াস কর্তৃক দুই দিক থেকে সংকুচিত হচ্ছে। তার মানে লিথিয়ামের তুলনায় বেরিলিয়াম একটু ছোট। এখন আমরা আসি বোরনের ক্ষেত্রে। বোরনের ক্ষেত্রে তোমরা দেখো, বোরনেরও সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2, কিন্তু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টি। এখন নিউক্লিয়াস কর্তৃক বোরনের সর্বশেষ কক্ষপথ 3 দিক থেকে আকর্ষিত হচ্ছে, অর্থাৎ 3 দিক থেকে বোরন সংকুচিত হয়েছে। তার মানে বেরিলিয়ামের তুলনায় বোরন একটু ছোট। পর্যায়ক্রমে আমরা যদি কার্বনের দিকে লক্ষ্য করি, কার্বনেরও সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 4টি, অর্থাৎ কার্বন নিউক্লিয়াস কর্তৃক 4 দিক থেকে আকর্ষিত হচ্ছে, অর্থাৎ 4 দিক থেকে সংকুচিত হচ্ছে। অনুরূপভাবে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 5টি। তার মানে বলতে পারি আমরা নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব এখানে সবচেয়ে বেশি। ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে নাইট্রোজেন কি হচ্ছে, আমাদের নিউক্লিয়াস কর্তৃক 5 দিক থেকে আকর্ষিত হচ্ছে, অর্থাৎ 5 দিক থেকে সংকুচিত হওয়ার কারণে নাইট্রোজেনের আকারটা আরো ছোট হয়ে যাচ্ছে। তাহলে মোট কথা দাঁড়াচ্ছে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কক্ষপথ সংখ্যা সমান, কিন্তু পর্যায়ক্রমে সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে। একটি করে ইলেকট্রন বৃদ্ধি পাওয়ার কারণে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রন ঘনত্বটা বৃদ্ধি পাওয়ার কারণে নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ কক্ষপথের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণটা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের পরমাণুর আকারটা ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। তাহলে আমরা যদি পর্যায় 2 এর মৌলগুলোর আকারের ক্রম দেখাতে চাই, তাহলে আমরা নিঃসন্দেহে বলবো লিথিয়াম এখানে সবচেয়ে বড়, অর্থাৎ লিথিয়াম সবচেয়ে বড়, তারপর হচ্ছে আমাদের বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে আমরা বলবো ফ্লোরিন। তাহলে কথা দাঁড়াচ্ছে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় এবং একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি সবার বামে যারা অবস্থান করে তাদের আকার সবচেয়ে বড়, এবং যারা সবার ডানে অবস্থান করে তাদের আকার সবচেয়ে ছোট। এই হিসাবে আমরা বলতে পারি যে কোনো পর্যায়ের ক্ষেত্রে গ্রুপ 1 এর মৌলগুলোর আকার সবচেয়ে বড় এবং গ্রুপ 18 মৌলগুলোর আকার সবচেয়ে ছোট।